হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওডন্টরা প্রেজেন্টস হ্যালো স্মাইল। সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গে আমার আজকের অতিথি এমন একজন বিখ্যাত ব্যক্তিত্ব যাকে শুধুমাত্র পেরিওডন্টিস্ট ইন্ডাস্ট্রির একেবারে আইকনিক পার্সোনালিটি বললে কিন্তু ভুল হবে। তিনি একজন ডেন্টাল ইমপ্লান্টোলজিস্টও বটে, মানে হি অ্যাকচুয়ালি ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। প্লিজ ওয়েলকাম আমার আজকের অতিথি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, এই যে হাসছি, হ্যালো স্মাইল। হাসিটাই তো সব, হাসির জন্যই এত কিছু। আমরা যা করি সমস্ত কিছু হাসির জন্য। এবার দিনের শেষে কিভাবে হাসবো সেটা খুব ইম্পর্টেন্ট। এবার হাসির তো অনেক রকম অ্যাসপেক্ট হয়, তার মধ্যে সোশ্যাল অ্যাসপেক্ট আছে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। ওভারঅল হাসি একটা ওয়েলবিং এর প্রেজেন্টেশন। একদম, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি এবং এই কারণে আমি একটা প্রথম কথায় যেটা আসতে চাইছি, যেটা আমার অনেক দিন ধরে ভেতরেই প্রশ্ন। হাসিটা খুব সুন্দর, পার্সোনালিটিরও ওভারঅল ভীষণ ভালো, কিন্তু হাসতে গিয়ে একটা ব্যাড ব্রেথ আসছে। এরকম মানুষজনেরা কিন্তু ভেতর থেকে তাদের ভীষণ কনফিডেন্স ল্যাক করে, তারা সোশ্যাল ইমেজ হ্যাম্পার হয়, এরকম সমস্যার মধ্যেও পড়ে। আবার কোথাও কোথাও তারা পাবলিকলি বুলি হচ্ছেন বা এইটাই তাদের একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অথচ এক্সটার্নালি কিন্তু তার অন্য কোনো আর সমস্যা নেই, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর ভেতরে তার এই সমস্যাটা তাকে কোথাও কোথাও ডাউন করে দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাই, এই ব্যাড ব্রেথের সমস্যা কেন অ্যারাইজ করে? এটা না ভীষণ রিলেভেন্ট কোশ্চেন, কারণ গ্লোবাল স্ট্যাটিস্টিক্সে দেখা যাবে যে, এটা গ্লোবাল বলছি, মানে এরকম নয় যে ইন্ডিয়ার বলছি, সারা পৃথিবী জুড়ে পৃথিবীতে প্রায় 56 to 58% পপুলেশনের, মানে হিউজ। আমরা এখন মোটামুটি 800 কোটির দিকে যাচ্ছি, মানুষের ব্যাড ব্রেথ আছে। এটা যদি কন্টিনিউয়াস নাও হয়, কোনো না কোনো ফেজে ব্যাড ব্রেথ আছে। এবার ব্যাড ব্রেথ জিনিসটা আমরা কমনলি বলি, এটার সায়েন্টিফিক যে নেমটা আছে সেটার নাম হচ্ছে হ্যালিটোসিস। কারেক্ট। এবার হ্যালিটোসিস এই জিনিসটা আমরা প্রত্যেকে লাইফে কোনো না কোনো সময় ফিল করেছি। আমি বলি কখন, আমাদের জীবনে জ্বর তো হয়েছে, জ্বর হলে কিন্তু হ্যালিটোসিস হয়, কারণ মুখটা শুকিয়ে যায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম রিজন। মুখের টেম্পারেচার বেড়ে যায়, জ্বর হলে শরীরের টেম্পারেচার বাড়ে, কোর টেম্পারেচার বাড়ে, মুখটাও শুকিয়ে যায়। জ্বর হলে কিন্তু হ্যালিটোসিস হয়। এবার তার মানে আমরা সবাই ফিল করি, জীবনে সবার তো একবার না একবার জ্বর হয়েছে। এবার তার মানে আমরা সেকেন্ড বুঝতে পারছি যে আমার যদি কোনো অসুখ নাও থাকে, আমি যদি শুধু জল কম খাই, মুখ ড্রাই থাকে, বা অন্য কোনো কারণে মুখ ড্রাই হয়, সেক্ষেত্রে হ্যালিটোসিস হবে। আচ্ছা, তার মানে কোথাও আমরা একটা বলতে পারি যে আমার মুখের ভেতরকার হাইড্রেশন ব্যালেন্সটাকে ইম্পর্টেন্ট রাখাটা খুব জরুরি। একদম। তার কারণটা হচ্ছে, যেহেতু আমরা খুব সিরিয়াস পডকাস্ট নিয়ে ডিসকাস করছি না, পডকাস্টে তো হয় না, মানে তবু আমি কারণগুলো বলি। কারণটা হচ্ছে, কারণগুলো জানাটা দরকার, কারণ অনেকেই ভাবে আমি 2 টাইম ব্রাশ করছি, আমি হেলদি ডায়েটে রয়েছি এবং আমি হয়তো মাউথ ওয়াশ দিয়ে মুখও ধুই রেগুলার বেসিসে, তারপরেও কিন্তু এটা ফিরে আসছে। তার মানে দেয়ার ইজ সাম রিজন বিহাইন্ড দিস, যেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না বা সেটা রেকটিফাই করতে পারছি না। এই যে তুমি যেটা বলছো, আমাকে অধিকাংশ পেশেন্ট যারা হ্যালিটোসিসের কারণ খুঁজে পায় না, তারা সেটাই বলে, আমি তো সব ঠিকমতো খাই, সকালবেলা দাঁত মাজি, রাতেও শোয়ার সময় দাঁত মেজে শুই, তবু আমার এরকম কেন হচ্ছে ডাক্তারবাবু? আমি একটা একটা করে বলি, এটা একটু ক্রোনোলজি গল্পের মতো শোনো। গল্পটা প্রথম হচ্ছে, যেটা বললাম, মুখ যদি ড্রাই থাকে, বা মুখ ড্রাইয়ের কারণ কি? আমার পরীক্ষা আছে, টেনশন হচ্ছে, স্যালাইভেশন কমে যাবে, মুখ ড্রাই থাকবে। তার মানে সবাই রিলেট করতে পারে, পরীক্ষার সময় ব্যাড ব্রেথ বেশি হয়। বা অনেকক্ষণ কারোর সঙ্গে কথা বলছি না, কিছু খাচ্ছি না, কোনো একটা মুভি দেখছি, মুখ বন্ধ, স্যালাইভেশন কম হচ্ছে, ফ্লাশিং আউট কম হচ্ছে। স্যালাইভা বা লালা কম হলেই প্রবলেম হচ্ছে, ব্যাকটেরিয়াল ফ্লাশিং আউট হবে না, ব্যাকটেরিয়াগুলো জমবে, সেই ব্যাকটেরিয়াগুলো থাকলেই ব্যাড ব্রেথ হবে। অতএব এটা হচ্ছে একটা কারণ যেটা অলমোস্ট ফিজিওলজিক। যার মানে অনেক সময় আমরা সকালে উঠে অনেকে পার্টিকুলার একটা ব্যাড ব্রেথের সমস্যা হয়তো ইনিশিয়ালি ভুগি, তারপর ব্রাশ করলাম, সেটা তার মানে কি দীর্ঘক্ষণ আমার মুখটা অ্যাবসলিউটলি রাত্রিবেলা মুখটা বন্ধ থাকার জন্য ঘুমের মধ্যে, সেটা একটা নর্মাল ব্যাড ব্রেথ। আচ্ছা, নর্মাল। সো দিস ইজ উই কল্ড অ্যাজ ফিজিওলজিক হ্যালিটোসিস। আচ্ছা, এটা কিন্তু অসুখ না, এটা অসুখ, এটা নরমাল। আবার বলি, হ্যালিটোসিস তোমার সঙ্গে আমার এটা করার আগে একটু গল্প হচ্ছিল। হ্যালিটোসিস হচ্ছে জ্বরের মতো, ফিভারের মতো। হ্যালিটোসিসটা সিমটম, উপসর্গ। হ্যালিটোসিস কোনো রোগ নয়। অতএব অনেকগুলো রোগের স্পেকট্রামের এন্ড রেজাল্ট হচ্ছে হ্যালিটোসিস। এবার একটা তো বললাম, এটা ফিজিওলজিক হ্যালিটোসিস, মুখ ড্রাই হলে হবে। আমি স্ট্রেসে আছি, কোনো ওষুধ খাচ্ছি, আমার কোনো একটা অন্য কোনো রিজনে মুখে ড্রাইনেস আছে, অনেকক্ষণ জল খাইনি, বা অনেকে আছে, অনেকে আমাকে বলে
আমি তাকে বলি যে এরকম জল কম খাওয়া হচ্ছে, সে বলে না না আমি তো দিনে 2.5 লিটার 3 লিটার জল খাই। আমি তাকে বলি আপনি ঢকঢক করে একবারে 500 ml জল খেয়ে 4 বার খেলে হবে না, ওইটাকেই ফ্রিকোয়েন্সিটা বাড়ান, পরিমাণ সমান রাখুন। আপনি প্রত্যেকবারে 100 ml করে খান, কিন্তু অনেকবার ভেঙে খান, ফ্রিকোয়েন্সি বাড়ান, তাহলে মুখটা সবসময় ময়েসেন থাকবে, তাহলে হ্যালিটোসিস কম হবে। ওকে, মানে আমি যেটা একটু আগে বলছিলাম যে একটা আমার মুখের ভেতরে হাইড্রেশনটাকে আমাকে ব্যালেন্স রাখতে হবে। সেক্ষেত্রে অনেকে আছে যে এরকম ব্যাড ব্রেথের সমস্যা হলে চট করে কি করে, একটা মানে বাঙালিদের একটা মুখ শুদ্ধি খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আর কি, একটু মৌরি খেয়ে নিলাম, একটু পান খেয়ে নিলাম, একটু চুইং গাম চিবিয়ে নিলাম। আমি বলি এটার আইডিয়াটা হচ্ছে সেম আইডিয়া, তারা না বুঝে হয়তো করেন। এই জিনিস, কোনো একটা জিনিস আমার মুখে পড়লেই ফরেন বডি তো সঙ্গে সঙ্গে স্যালাইভেশন সিক্রেশন বাড়বে, যেই সিক্রেশনটা বাড়বে ব্যাকটেরিয়াল ফ্লাশিং বেশি হবে, প্লাস ওই জিনিসটার নিজস্ব গন্ধ আছে, সেটা এসে আমরা বলি গন্ধে ঢাকে শব্দ ঢাকে কিসে, ওই গন্ধটাকে ঢাকবে। অতএব সেটা একটা আইডিয়া। এবার না এটা তো পার্মানেন্ট সলিউশন নয়, আমি আসছি একটা করে বলছি। এরপরের যেটা হলো সেটা হচ্ছে ফিজিওলজিক, কিন্তু ড্রাইনেস থেকে নয়। কেন? সেটা হচ্ছে ফুড থেকে। আমি পেঁয়াজ খেলে হ্যালিটোসিস হবে, রসুন খেলে হ্যালিটোসিস হবে। কিছু ফুড সাবস্টেন্সেস আছে যেখানে ভোলাটাইল কম্পাউন্ডস আছে, থায়োসায়ানেট, সালফার কম্পাউন্ড, যেগুলো যে খাবারগুলো আমরা খেলেই বুঝতে পারি যে এই খাবারগুলো খুব স্ট্রং স্মেল, স্পেশালি পেঁয়াজ রসুন তো বটেই, এইগুলো খেলে হ্যালিটোসিস হবে। কেন? বা যারা স্মোকার, একটা সিগারেট খাওয়ার পর ইনিশিয়াল 4 থেকে 7 মিনিট একরকম স্মেল, তারপর আস্তে আস্তে স্যালাইভাতে এই কটিনিন বা নিকোটিনটা অ্যাবজর্ব হওয়ার পর তার স্মেল অন্যরকম। সো দিস আর অলসো কাইন্ড অফ লাইফস্টাইল হ্যালিটোসিস, যেগুলো এসআর মানে এসআর বলতে সাস্টেন রিলিজ ফর্মে কাজ করে। ওই জিনিসটা আমার শরীরে ঢুকেছে, এবার আস্তে আস্তে তার গন্ধটা বেরোচ্ছে। এই দুটো হচ্ছে অলমোস্ট ফিজিওলজিক হ্যালিটোসিস। এই দুটো কন্ট্রোল করা ইজি, এগুলো কোনো রোগ নয়। আমি বলেছি এগুলো রোগে হ্যালিটোসিস উপসর্গ মাত্র। এর পরের রিজনটা যেটা, সেটা হচ্ছে যদি আমি মুখের ভেতরে কোনো অসুখ থাকে, সেটাই মোস্টলি হয় মুখের। আমি বলছি মুখের ভেতরটা পরে আসে, যেহেতু ওটা বড় স্পেকট্রাম, আর ওটা আমার স্পেকট্রাম, অন্যগুলো বলিনি। অন্যগুলো হচ্ছে যদি আমার টনসিলাইটিস হয় এবং সেটা যদি তাতে অ্যাবসেস হয়ে যায়, ফ্যারিঞ্জাইটিস হয়, যখন আমরা দেখবো এই যে বলছি জ্বর, তার সঙ্গে আপার রেসপিরেটরি একটা ইনফেকশন, আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, সাইনাসগুলো ইনফেক্টেড, সর্দি হলে নিজে, এবং এই হ্যালিটোসিসটা অদ্ভুত, এটা সেলফ আইডেন্টিফাই, নিজেই বলে ঢোক গেলার সময় একটা অদ্ভুত খারাপ গন্ধ হচ্ছে। পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আপনি বুঝতে পারছেন কিনা জানি না, আমি নিজে বুঝতে পারছি আমার খুব খারাপ গন্ধ হচ্ছে। তার মানে তার আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট আর ওরাল ক্যাভিটি তো কমন, তো এই তখন ঢোক গিললেই বোঝা যায় যে একটা খারাপ গন্ধ হচ্ছে মুখে। অতএব এই অসুখগুলো কিন্তু এক্স্যাক্টলি মুখের অসুখ নয়, কিন্তু সেখান থেকে হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ হচ্ছে। আরেকটা কি আরও ডিস্টেন্টটা কীরকম, কারো যদি লিভার ফাংশনে প্রবলেম থাকে, কিন্তু সেটা এরকম নয় যে লিভার একটা ছোটোখাটো প্রবলেম, সেরকম যদি খুব অ্যাডভান্স স্টেজ অফ লিভার ডিজিজ হয় এবং দীর্ঘস্থায়ী হতে হবে প্রবলেমটা হয়তো। তো তার মানে আমরা বুঝতে পারছি যে লিভারের কোনো সমস্যা সেটা যদি দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘদিন সেটা আনট্রিটেবল থাকে, তাহলেও তার একটা সাইড এফেক্ট হচ্ছে আমাদের ব্যাড ব্রেথ। হ্যাঁ, কিন্তু লিভারের সমস্যা বলতে তুমি যেটা বলছো না, আমাদের বাঙালিদের ধারণা সবার লিভার খারাপ, ঠিক আছে? মানে আমার মনে পড়ে আমার মা ছোটোবেলা আমাকে কালমগের বড়ি খাওয়াতো, অত্যন্ত তিতো, সেগুলো খেয়ে আমার লিভারের কী উপকার হয়েছে আমি জানি না। কিন্তু বাঙালিদের আমি দেখেছি দুটো রোগ তো খুব সাংঘাতিক, গ্যাস আর লিভারের প্রবলেম। এইরকম লিভারের প্রবলেমে কিন্তু এগুলো হয় না। আমরা লিভারের দুটো চোয়া ঢোকে তুলি ভাবি লিভারের প্রবলেম, ওরকম না। লিভারের প্রবলেম মানে আমি মিন করছি প্রায় ইরিভার্সিবল, ওটা ঠিক হবে না। সিরোসিস অফ লিভার, ক্যান্সার লিভার, এরকম। এছাড়া আরও কিছু অসুখ হয়, রেনাল ফেলিওর যাদের আছে, ডায়ালিসিস পেশেন্টটা একটা অদ্ভুত স্মেল হয়। এই স্মেলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, অত ডিটেল আমি বলবো না, কিন্তু প্রত্যেকটা স্মেল আমরা ডিটেক্ট করতে পারি। কোনোটা ডায়াবেটিক পেশেন্টের হয়, ফ্রুটি অর্ডার হয়, ঠিক আছে? এবার এগুলো হচ্ছে এক্সট্রা ওরাল কজ, মুখের মধ্যে নয়, যেগুলো বললাম। তাহলে কী হলো মোটামুটি লিস্টটা? সাইনাসের প্রবলেম থাকলে ম্যাক্সিলারি সাইনাস, ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিস। এই টনসিলাইটিসটা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে কমে যায় আবার চলে যাবে। এগুলো ক্রনিক হ্যালিটোসিস নয়। লিভারের প্রবলেম এগুলো ক্রনিক, যদি কিডনির প্রবলেম থাকে এটা ক্রনিক। এইবার আসি সবচেয়ে বড় স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে মুখের যদি কোনো অসুবিধা থাকে। এবার মুখের অসুখটাকে দুটো ভাগ করি, মেনলি হচ্ছে যেটা এটাও 70-30। কীরকম?
70% হচ্ছে মাড়ির অসুখ থেকে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আগে তুমি বলতে গিয়ে আলসার বলছিলে, আলসার হতে পারে, তো ছোটোখাটো আলসারের স্মেল হয় না। স্মেল হয় না। যদি অলরেডি সেটা ম্যালিগনেন্ট চেঞ্জ হয়ে গিয়ে থাকে, সেটা ক্যান্সারাস, সেখান থেকে যেহেতু নেক্রোসিস সঙ্গে থাকে স্মেল হতে পারে। মাড়ির অসুখটা নিয়ে সবচেয়ে শেষে বলবো। আর একটা হচ্ছে 30% যেটা বললাম, সেটা হচ্ছে কেরিয়াস ক্যাভিটি। মাল্টিপল, একটা ছোটো কেরিয়াস থাকলে হবে না, মাল্টিপল কেরিয়াস ক্যাভিটি। কারণটা হচ্ছে যে সেখানে খাবার জমে থাকলে ন্যাচারালি সেটা ডিগ্রেডেশন হবে, ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন হলে সেখান থেকে স্মেল হবে। এইবার আসি পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির অসুখ। এটা দুটো ফেজ আছে, আমি দুটো ফেজেই স্মেল পেয়েছি, মানে পাই। কিন্তু অফকোর্স প্রথমটা হচ্ছে জিঞ্জিভাইটিস, মানে শুধু মাড়ির অসুখ। সেকেন্ডটা হচ্ছে পুরোনো দিনে বলতে পায়োরিয়া, এখন বলে পেরিওডন্টাইটিস, মানে শুধু মাড়ির অসুখ নয়, মাড়ি তার সঙ্গে যেটার সঙ্গে দাঁতটা যে হাড়ের মধ্যে আছে সেই হাড়টা, আর যে লিগামেন্টটা দিয়ে দাঁতটা জুড়ে আছে সেটা, আর দাঁতের মধ্যে একটা স্ট্রাকচার সিমেন্ট, যার জন্য ব্লিডিং হয়। ব্লিডিংটা জিঞ্জিভাইটিস হয়। আচ্ছা, পেরিওডন্টাইটিসে কিন্তু ব্লিডিং চলে যায়, কারণ এটা ক্রনিক ডিজিজ। আচ্ছা, এইগুলোতে এবার মাড়িগুলো না দাঁত থেকে ছেড়ে যায়, সেগুলোকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি পেরিওডন্টাল পকেট। অনেকবার অনেক ভিডিওতে বলেছি, আগে অনেক মিডিয়াতেও বলেছি। এই পকেট, যেহেতু এটাই আমি দেখি মেনলি, এই পকেটগুলো থাকলে কিন্তু ওইগুলোর মধ্যে তো পরিষ্কার ব্রাশ ঢোকে না, ব্রাশের ব্রিসেলস ঢোকে না, ওইখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এবং এই ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো হয়, এদের যে প্রোডাক্টগুলো থাকে না ব্যাকটেরিয়া থেকে বেরোয়, টক্সিনসগুলো, দোজ আর ভেরি ভোলাটাইল, সালফার কম্পাউন্ড থাকে, মার ক্যাপ্টান থাকে, ওইগুলোর গন্ধ খুব খারাপ। সো দ্যাট ইম্পার্টস দ্য স্মেল, ওইগুলো থেকে মেনলি হয় অসুখটা। এতগুলো অসুখ বললাম, 70% to 80% কজ কিন্তু ওরাল, এবং সেটা মেনলি মাড়ির অসুখ। এবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মাড়ির অসুখটা কেন হয় সে নিয়ে তো আমরা বিস্তারিত ডিসকাশন হয়তো পরে কোনো সময় করবো। আরেকটা প্রবলেম হচ্ছে মাড়ির অসুখটা সবে সেটিং করছে, তার কারণ পেশেন্টের ওরাল হাইজিন মেনটেনেন্স ভালো না। সে ব্রাশিং করছে না বলছি না, যে বলছি দিনে 2বার ব্রাশিং আমরা বলছিলাম করি, কিন্তু কেন হয়, কিন্তু তাকে যখন বলছি তাহলে একটু ব্রাশিংটা করে দেখান, দেখলাম মানে ব্রাশিং করছে না, ঝাঁটা চালাচ্ছে না, বাসন মাজছে, কিছু বোঝা যাচ্ছে না, ব্রাশ নিয়ে এলো পাতারি মুখে ঘুষছে, এরকম করলে কিন্তু হবে না। মানে দ্য প্রবলেম ইজ ব্রাশিং এর কারণে আমার একটা প্রশ্ন মাথায় আসছিল যে অনেক সময় ব্যাড ব্রেথের ইস্যু কিন্তু অনেক টিনেজারদের মধ্যে হয়, ইয়াং ছেলেমেয়েদের মধ্যে হয়। তাদের হয়তো এক্সট্রিম নিশ্চয়ই লিভারের সমস্যা নেই, বা তাদের কোনো ম্যালিগনেন্সি হয়তো মানে মুখের ভেতরে অ্যারাইজ করেনি, মানে হয়তো স্কুল কলেজ গোয়ার এরকম কারোর ক্ষেত্রে যদি হয়, তার মানে কোথাও না কোথাও তার ওরাল হাইজিনটাও প্রপারলি মেনটেন হচ্ছে না। আচ্ছা, এটা খুব ভালো মনে করিয়েছো, আমি কেন ভুলে গেলাম জানি না। টিনেজারদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে শুধু টিনেজার নয়, প্রেগনেন্ট উমেনদেরও ব্যাড ব্রেথ হয়। তার রিজনটা হচ্ছে আমাদের বুঝতে হবে, একটা বা ছেলে বা মেয়ে যখন টিনেজে ঢুকছে, বা প্রেগনেন্সি যখন একজন মহিলা যখন প্রেগনেন্ট, এদের একটা কমন ফ্যাক্টর আছে, হলো হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল চেঞ্জ। অতএব ইভেন দেয়ার আর স্টাডিজ যেখানে ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ড ব্যাড ব্রেথ অকার্ড, after 5-6 years the bad breath went off, because there is a imbalance between estrogen and progesterone, then that imparts the smell. কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের এই ব্যালেন্সটা হওয়ার জন্য মুখের ব্যাকটেরিয়োলজিটা ফর দোজ ডেজ, ফর দ্যাট টাইম চেঞ্জেস। অতএব আমার মুখে রেড কমপ্লেক্স বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো যদি বেশি বাড়ে, তাহলে 3টে ব্যাকটেরিয়া আছে, আমি নামগুলো নিয়ে ডিটেলে যাবো না, এই 3টে ব্যাকটেরিয়া যদি মুখে কাউন্ট বাড়ে তাহলে কিন্তু ব্যাড ব্রেথ বাড়ে। অতএব ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস একটা স্পেকট্রাম, অনেক বড়, অনেকগুলো ফ্যাক্টরকে এনকম্পাস করে ব্যাড ব্রেথ আমাদের হয়। এবং ব্যাড ব্রেথের এতগুলো কারণ বলছি এই কারণে, কারণ ব্যাড ব্রেথের কোনো কুইক ফিক্স নেই। আচ্ছা, ডায়াগনোসিসটাই ডিফিকাল্ট, এক্স্যাক্টলি, খুব ডিফিকাল্ট। মানে আমাদের ডাক্তারদের জন্য খুব চ্যালেঞ্জিং, যে ব্যাড ব্রেথটা তো বুঝলাম, কিন্তু ব্যাড ব্রেথটা কেন হচ্ছে ফর দিস পার্টিকুলার পেশেন্ট সেটা ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। সব
সবচেয়ে বেশি ডিফিকাল্ট হচ্ছে যদি মাল্টিপল কারণে ব্যাড ব্রেথ হয়। এক্স্যাক্টলি, মানে সেটাই আমি আমার দর্শকদের একটু বলতে চাই যে অনেকেরই হয়তো মনে হয় যে আমি হয়তো একটা ভালো মাউথ ওয়াশ ইউজ করলাম বা একটু দিনে বেশিবার ব্রাশ করলাম বা কিছু একটা মানে মাউথ ফ্রেশনার ইউজ করে নিলাম, টেম্পোরারি একটা স্প্রে জাতীয় কিছু বা কিরকম একটা, সেটা অনেকেই করে ভাবে যে এটা একটা কুইক ফিক্স, এটা দিয়ে আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তারপরেও সেটা হয় না। এবং হয় না কেন, সেটার কারণগুলো আমরা আজকে কিন্তু ভালোভাবে মোটামুটি জানতে পারলাম। হ্যাঁ, মানে এই কুইক ফিক্স আলা হবে না। একটা গান আছে না কার্পেট বলে, হ্যাঁ সেখানে আমাদের কার্পেটের তলায় অনেক প্রবলেম আছে, আমরা কার্পেট দিয়ে ঢেকে রেখেছি। হ্যাঁ মাউথ ওয়াশ, প্রথম কথা এটা 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 ভালো বলেছো, মাউথ ওয়াশ কিন্তু একটা ওষুধ। মাউথ ওয়াশ আমি বাজার থেকে যে কোনো, কারণ মাউথ ওয়াশ একটা, আবার মাউথ ওয়াশ একটা স্পেকট্রাম, অনেক ধরনের কেমিক্যালসকেই মাউথ ওয়াশ হিসেবে ইউজ করা হয়। একজন ডাক্তার ছাড়া একটা মাউথ ওয়াশ তো ইউজ করা উচিত না লং টার্ম। আমি 4-5 দিনের জন্য ইউজ করলাম, ফাইন, লং টার্ম তো ইউজ করা উচিত নয়। তার থেকে বড় কথা, কোন মাউথ ওয়াশটা কে ইউজ করবে এর একটা স্পেসিফিক গাইডলাইন আছে। মানে যেহেতু ওটা একটা ওষুধ, ওটা কোনো কসমেটিক প্রোডাক্টই নয়। হ্যাঁ, মানে আমি দোকান থেকে গিয়ে একটা মাউথ ওয়াশ দেখি বলে নিতে পারবো না। এটা চাল ডাল নয় যে আমি এই কোম্পানির বাসমতি নিয়ে চলে এলাম। হ্যাঁ, মানে আমি যেমন ভাবছি যে মাউথ ওয়াশ হয়তো আমার মুখের ব্যাড স্মেলটাকে কমাবে, মানে আমি যেভাবে পারফিউম বা ডিও কিনে ফেলি একটা দোকানে গিয়ে, এখন তো মুড়ি মুড়কির মতো মাউথ ওয়াশ বিক্রি হয়, এবং সেরকম আমার মনে হলো আমি একটা মাউথ ওয়াশও কিনে নিলাম, কিন্তু মাউথ ওয়াশ কিন্তু কোনো কসমেটিক প্রোডাক্টই নয়। সুতরাং এই মিথটাই আমাদের প্রথমে ভাঙাটা দরকার। না, মাউথ ওয়াশের এটাও ব্যাপার, আমি অনেককে শুনেছি, দেখেওছি, এলো ব্যাড ব্রেথের প্রবলেম, তারপরে দেখলাম তার দাঁত কালো, তাকে জিজ্ঞেস করলাম স্মোক আর কি না, না, জলে আয়রন খুব আছে, না। তারপর একটা পার্টিকুলার গ্রুপের মাউথ ওয়াশ, ক্লোরেক্সিলিন, কবে কে ডাক্তারবাবু দিয়েছিলেন, চলছে এখন ইউজ না, ব্রেড ব্রেথ যখন বাড়লো তখন সে 4 মাস ধরে চলছে। আমি বললাম যে আপনাকে এটা তার সব কালো হয়ে গেছে। শুধু কালো হয়নি, এই সাইড এফেক্টগুলো বলি ক্লোরেক্সিলিনের, মানে এটা একটা বলছি, এরকম সব কটা মাউথ ওয়াশের সাইড এফেক্ট আছে। দাঁতে ভর্তি পাথর হয়ে গেছে, টাটাস ভর্তি হয়ে গেছে, কারণ ওটা থেকে টাটাস হয়, দাঁতগুলো সব কালো হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে আমি এই জায়গাটা একটু আসতে চাইছিলাম যে আমাকে হয়তো কেউ একজন বললো যে আমি একটা পার্টিকুলার ব্র্যান্ডের মাউথ ওয়াশ ইউজ করে আমার মানে দাঁতগুলো একটু সাদা হচ্ছে বা আমার ব্যাড ব্রেথ একটু কম হচ্ছে। তো আমি এটা শুনলাম বা খুব স্বাভাবিকভাবে আমার খুব ইন্টারেস্ট গ্রো করলো, এটা একটা মানে খানিকটা ক্রিম মাখার মতন আর কি, তুই এই ক্রিমটা আমাকে ফর্সা হয়েছিস, তাহলে আমারও এই ক্রিমটা মাখা দরকার, এরকম ভাবে আমি ওকে কিনে আনলাম। এবং অ্যাকচুয়ালি আমি বুঝলাম না যে মাউথ ওয়াশ ইউজ করার পারপাসটা কি, মাউথ ওয়াশ আমি কেন ইউজ করব, মাউথ ওয়াশ আমার দাঁতের জন্য আদৌ সুটেবল কিনা, এবং কিভাবে ইউজ করব, দ্য অ্যাকচুয়াল ডোজ, যে এইটা এই মাউথ ওয়াশের ডুজ অ্যান্ড ডোন্টস গুলো, এইটা আমার জানার ভীষণ দরকার। বলছি, তার আগে একটা ছোট্ট এক্সাম্পল, এই যে তুমি বললে না, ধরো তুমি বড় বাজারে থাকো, তোমার একজন বন্ধু আছে, সে ডেনভারে থাকে, সে ডেনভার থেকে কলোরাডো ড্রাইভ করে যায়, একটা ফেরারি কিনেছে, তোমার টাকা আছে, তোমাকে বললো ফেরারি গাড়িটা খুব ভালো, তুমি নিয়ে পোস্তা বাজারে ফেরারি গাড়ি নিয়ে বেরোলে, এবার বোঝো তার রেজাল্টটা কী হবে। তুমি তো বাজারে এরকমভাবে তোমার বন্ধু বলেছে, সেরকম এই বন্ধু বলেছে তুই ফেরারি চালালি, লাবণ্য ফেরারি চালা, তুমি গিয়ে ফেরারিটা কিনে পোস্তা বাজারে হু করে আওয়াজ করে ফেরারিটা নিয়ে বেরিয়ে পড়লে F1 মতো, এইবার বোঝো রেজাল্টটা কী হবে। অতএব বললে মানে ইনফ্যাক্ট ক্রিমেও এরকম হওয়া উচিত না। তুমি জানো না তো, যদি ওটা সত্যিকারের কসমেটিক প্রোডাক্ট হয়, তুমি জানো না, তুমি একটা সাধারণ ক্রিম মাখলে ঠিক আছে, তোমার স্কিনে কি এফেক্ট হবে, তুমি অ্যালার্জিক কিনা তোর সঙ্গে, ঠিক আছে। এবার তুই মাউথ ওয়াশটা জেনারিক জিনিস নয়, কি মুশকিল, এইটাই তো সবার আগে মানে এই ধারণাটা চেঞ্জ হওয়া দরকার। মাউথ ওয়াশ কোনো কসমেটিক প্রোডাক্টই নয়। আমি একটা লিপস্টিক কারো রেকমেন্ডেশনে কিনতে পারি হয়তো, কিন্তু মাউথ ওয়াশ কিনতে পারি না। এক্স্যাক্টলি, কারণ তুমি যদি দোকানে গিয়ে, একটা ভালো ওষুধের দোকানে গিয়ে দেখবে ওদের ওষুধের সেকশন থাকে, তুমি যদি সেখানে বলো মাউথ ওয়াশ দিন, ও যদি একটু ঠিকঠাক হয় বললো কোন মাউথ ওয়াশটা দেবেন, তুমি ব্র্যান্ড বললে হবে না, ও অ্যাকচুয়ালি জানতে চাইছে কোন কম্পোজিশনের মাউথ ওয়াশ, কারণ প্রত্যেকটা কম্পোজিশন মাউথ ওয়াশের স্পেসিফিক একটা ইন্ডিকেশন আছে, সেটা একজন ডাক্তারই বলতে পারেন, ইনফ্যাক্ট সব ডাক্তাররাও জানে না হয়তো ক্লিয়ারলি। আচ্ছা, মাউথ ওয়াশ দীর্ঘস্থায়ী ইউজ করব না কেন, মানে এটা, হ্যাঁ সেটাই বলছি, ব্যাপারটা হচ্ছে মাউথ ওয়াশ দিয়ে আমি কি করতে চাই। মাউথ ওয়াশ দিয়ে আমি মেনলি হ্যালিটোসিস কমাতে চাই না, বা ব্যাড ব্রেথ কমাতে চাই না, মাউথ ওয়াশ দিয়ে মুখের ব্যাকটেরিয়াল কাউন্টটা কমাতে চাই। আমি কি দীর্ঘস্থায়ী রোজ দিন আমি তো প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ রেগুলার খেতে হয়, থাইরয়েডের প্রবলেম থাকলে খেতে হয়, আমি কি অ্যান্টিবায়োটিক রোজ দিন খাই নাকি? তো মাউথ ওয়াশ তো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশন, সেটা দিনের পর দিন ব্যাকটেরিয়া মারার জন্য ইউজ করবো, এটা হয় নাকি? মানে তার মানে আমার মুখে তো অনেক ভালো ব্যাকটেরিয়াও থাকে, আমরা এক্স্যাক্টলি, এই তো বলছি। শুধু তাই নয়, প্রবলেম হচ্ছে যে মাউথ ওয়াশের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, মোস্ট অফ দি মাউথ ওয়াশ
অ্যাগুইসিয়া করে। অ্যাগুইসিয়া মানে হচ্ছে তুমি লং টাইম ইউজ করবে, খাবারের স্বাদ পাবে না তুই, বিকজ ও আমাদের যে জিভে যে স্বাদ কোরক আছে এগুলোকে প্যাপিলা বলে না, ও প্যাপিলার গ্রোথ হ্যাম্পার করে দেয়। তুমি কিছুদিন করার পর দেখবে কোন সব খাবার এবার ভয়ঙ্কর অবস্থা। তুমি ভাবো ঢেঁড়সের চচ্চড়ি আর বিরিয়ানি একই রকম খেতে লাগছে, মানে তা তুমি কেন করবে? হ্যাঁ, মানে তুমি কেন করবে না ওটা কাজ? এবার তুমি করো কেন? কারণ তুমি জানো না এটা হতে পারে। যখন হবে প্রবলেমটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে গেলেও সে রিভার্স করলো, কিন্তু এই জিনিসটা রিভার্ট করে আসতেও সময় লাগবে। ততদিন ঢেঁড়সের চচ্চড়ি খাও, বিরিয়ানি খাওয়া চলবে না। বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে, আনন্দ করে হাসছে, তুমি সবই প্রথম বেগুন ভাজাটা থেকে শুরু করে রসগোল্লা একই রকম টেস্ট তোমার। কি সাংঘাতিক! হ্যাঁ, অতএব আমরা জানি না বলে অনেক কিছু করি, তো ঠিক আছে, জানি না বলে অনেক কিছু করি, তো সেরকমই এরকম একেবারেই উচিত নয়। সে তো বটেই। এই সেজন্যই বলছি মাউথ ওয়াশের, কারণ মাউথ ওয়াশটা যেহেতু একটা ওষুধ, এর একটা সাইড এফেক্ট আছে। এবার এই সাইড এফেক্টটা কতদিন পর্যন্ত আমি টলারেট করব সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কতদিন পর্যন্ত এই জিনিসটা ইউজ করব। কারণ সাইড এফেক্টটা হয়ে গেলে কিন্তু সেটা রিভার্ট করাটা সবসময় যে টাইম থেকে শুধু না, মাউথ ওয়াশটা বন্ধ করলে যে পুরো রিভার্ট হবে এর কোনো গ্যারান্টি নেই, সেটা হয়তো ডাক্তারের কাছে যেতে হবে। তো এরকম কাজ আমি করবো কেন? আর কোনো ডাক্তারও 3 সপ্তাহের বেশি মাউথ ওয়াশ দেন না, রেকমেন্ড করতেই পারেন, করেই নি না 3 উইকস। এখনো পর্যন্ত মাউথ ওয়াশ ব্যবহার করে সবথেকে ওয়ার্স্ট কেস কি দেখেছো বিং আ ডক্টর? প্যারোটিড সোয়েলিং, বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং, গাল মামসের মতো ফুলে গেছে, ঠিক আছে, সাংঘাতিক সাইড এফেক্ট। মানে পেশেন্ট এবং পেইনলেস, পেশেন্ট তো ভয় পেতে বাধ্য। হঠাৎ করে আমার গালটা ফুলতে শুরু করলো, শুধু বুঝতে পারছেন মাউথ ওয়াশ হচ্ছে, করেই যাচ্ছে, পুরো দুদিকের গালটা পুরো মাম্পস হতো আমাদের ছোটোবেলায়, মাম্পসের মতন ফুলে গেল। সো ক্লোরেক্সিন ইউজ করি, খুব খারাপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, কিছু মাউথ ওয়াশ মাঝখানে বেরিয়েছিল, এখন অবশ্য পাওয়া যাচ্ছে না, কারণ সেটা ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। প্রচুর লোক না জেনে না বুঝে ইউজ করেছে, তার একটা কম্পোজিশন আমরা জানি, সেই কম্পোজিশনটা এখন ব্যান। ট্রাইক্লোজান, গ্যান্ট্রিজের সঙ্গে ট্রাইক্লোজানের মাউথ ওয়াশ, আমি ব্র্যান্ডের নাম বলবো না, খুব ফেমাস একটা ব্র্যান্ড ইন্ডিয়াতে চলেছে। কারণ ট্রাইক্লোজান পরে দেখা গেছে কার্সিনোজেনিক, ক্যান্সার আর ট্রাইক্লোজান থেকে। আমরা এই জন্য এখন এই কী বলে সমস্ত এই ডিওড্রেন্টে ট্রাইক্লোজান বন্ধ করে দেওয়া হয়েছে, মাউথ ওয়াশে ট্রাইক্লোজান বন্ধ করেছে, বিকজ ইট ইজ নাও ব্যান, বিকজ ইট ওয়াজ কার্সিনোজেনিক। এই কিছুদিন আগেও ভারতবর্ষের বাজারে ছিল, ব্যান করা হলো। যারা নিজের ইচ্ছে মতো এই জিনিসটা প্রোডাক্টটা ইউজ করে ফেলেছেন, জানি না তার এন্ড রেজাল্ট কী হবে। মানে এরকম নয় এখনই হতে হবে, হতে পারে লং টার্ম পরেও। হ্যাঁ, কার্সিনোজেনিক, এটা প্রুভেন কার্সিনোজেনিক। কেউ ট্রাইক্লোজান প্রোডাক্টের নাম, যে কেউ গিয়ে সার্চ করে দেখতে পারে গুগলে, ট্রাইক্লোজান ইজ স্ট্যাম্পড কার্সিনোজেনিক। মাঝখানে প্রায় ট্রাইক্লোজান মাউথ ওয়াশ বাজারে প্রায় 7-8 বছর ছিল, যারা যথেচ্ছ ইউজ করেছেন, নোবডি নোজ। হ্যালো স্মাইলের প্রত্যেকটা পর্বে আমরা চেষ্টা করি আপনার দাঁত এবং দাঁত সংক্রান্ত নানা ধরনের মিথ এবং নানা ধরনের প্রবলেমের একেবারে গোড়ায় পৌঁছে যেতে, এবং আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা পর্বের মধ্যে দিয়ে আমাদের সকল দর্শকরা কিন্তু আরো বেশি করে তাদের ওরাল হাইজিন থেকে শুরু করে তাদের মিষ্টি হাসির পেছনের আসল যত্নের কারণটা যেন আরো বেশি করে জানতে পারেন। তাই অবশ্যই আমাদের ফলো করুন এবং দেখতে থাকুন ওডন্ট্রা প্রেজেন্টস হ্যালো স্মাইল।